বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ন্যায় বিচার আর বর্তমানে আমার যে দেশ বাংলাদেশ, এদেশের সামাজিক এবং রাজনৈতিক যে পরিবেশ, এই পরিবেশের প্রেক্ষিতে ন্যায় বিচার বা বিচার কার্য যে কত জটিল একটা রূপ ধারণ করেছে, এই বিষয়টা আমি ব্যাখ্যা করতে চাই। আর এই পারিবারিক ব্যবস্থা দিয়ে যে ব্যবস্থাটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, বারবার উপস্থাপন করেছি, পাড়া মহল্লা পারিবারিক ব্যবস্থা, মসজিদ কেন্দ্র, এই বিষয়টা দিয়ে আমরা ন্যায় বিচারটা এবং বর্তমান যে সংকট, এই সংকটটাকে কিভাবে মোকাবেলা করতে পারি। এখান আমাদের সম্মুখে দুইটা বিষয় খুব জোরালোভাবে উপস্থিত হয়েছে। একটি বিষয় হলো ন্যায় বিচার, আর একটি বিষয় হলো যে ন্যায় বিচার করতে হলে এখন যে দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিতে এখন ন্যায় বিচারের জন্য বা স্থায়ী একটা সুশৃঙ্খল ব্যবস্থার জন্য নির্বাচন একান্ত প্রয়োজন। কারণ বর্তমান যে সরকার আছে তারা তো নির্বাচিত না, জনগণ দ্বারা নির্বাচিত সরকার ছাড়া কোনো কিছুই, বা নির্বাচিত সংসদ ব্যতীত, এই যে সংসদ ব্যতীত কোনো আইন, কোনো ব্যবস্থাপনা, কোনো নীতি নির্ধারণী জাতীয় পর্যায়ে সম্ভবই না। আর যদি করা হয় সেগুলি টিকবে না। পরবর্তী সময় যারা নির্বাচিত হয়ে সংসদ আসবে, যে সরকার আসবে সেই সরকার সেগুলি বাতিল করে দিবে, অথবা সেগুলি বিপরীত অবস্থান নেবে। কাজেই এখন যে সংকটটি কি? ন্যায় বিচারের জন্য আজকের সাবজেক্ট হলো ন্যায় বিচার। ন্যায় বিচারের জন্য এখন সংকট হচ্ছে কি আমি আপনাদেরকে একটু বলি। সবাই জানেন, তারপরেও আমি বলি। এখন ন্যায় বিচারের জন্য প্রথম কথা হচ্ছে যে যারা পূর্বে সরকার চালাইছিল তারা কি অপরাধ করেছে, কি ধরনের অপরাধ করেছে, এবং যে ছাত্র জনতার উপর যে গুলি চালিয়ে যে সমস্ত লোকজনকে হত্যা করা হয়েছে, এর জন্য তারা কে কতটুকু দায়ী, এটার ন্যায় বিচার দরকার। একইভাবে সেই প্রশাসনের অধীন যে সমস্ত ব্যক্তিবর্গ, পুলিশ ছিল, মানে প্রশাসনিক কাঠামোতে যারা কাজ করে, ব্যবস্থাপনা মণ্ডলীর সাথে যারা যুক্ত, তাদের মধ্যে যে পুলিশদের উপর যে নির্যাতন হয়েছে, পুলিশ যে হত্যা করা হয়েছে, থানাগুলি লুটপাট করা হয়েছে, অস্ত্র লুটপাট করা হয়েছে, এবং বলা হচ্ছে হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে। এখন এই পুলিশ হত্যার বিষয়টাকে বর্তমান সরকার, অর্থাৎ অনির্বাচিত যে সরকার এখন আছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকার পুলিশ হত্যার বিষয়টাকে দায় মুক্তি দিয়ে দিচ্ছে, যে বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। অর্থাৎ পুলিশ যারা যেভাবেই হত্যা হয়ে থাকুক, এর কোনো বিচার হবে না, বিচার করা যাবে না। এই যে প্রক্রিয়া, এটা তো কোনো সুস্থ এবং সামাজিক স্থায়ী ব্যবস্থার মধ্যে হইতে পারে। আর এটা কোনো ইনসাফ বা ন্যায় সমাজ, শান্তিপূর্ণ সমাজের জন্য ন্যায় বিচার একান্ত প্রয়োজন। এখানে যারা হত্যার শিকার হয়েছে তারা যদি ন্যায় বিচার না পায়, তাহলে এই সমাজ কিভাবে শান্তিপূর্ণ হবে, কিভাবে চলমান হবে?
ছাত্র জনতা যারা হত্যার শিকার হয়েছে, তারা কে কিভাবে কেন হত্যার শিকার হয়েছে, এই বিষয়গুলি যে সুষ্ঠু তদন্ত এবং বিচার ব্যবস্থা না হয়, তাহলে এর প্রতিকার কি হবে, সমাধান কি হবে? অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে ন্যায় বিচার বলতে যা বোঝায় তা হওয়া দরকার। ন্যায় বিচারের জন্য প্রথম এবং প্রধান প্রয়োজন কি? সুষ্ঠু তদন্ত, অর্থাৎ কি ঘটেছে, কিভাবে ঘটেছে, কে কি ঘটিয়েছে, এই জিনিসগুলি একান্তভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করে যে কে কাকে হত্যা করছে, কেন, কে হত্যার আদেশদাতা বা এই হত্যার অস্ত্র কে সরবরাহ করছে, কোথায় কি কি ঘটেছে, কিভাবে ঘটেছে। এই যে জাতীয় সংসদ ভবন থেকেও অস্ত্র লুটপাট হয়েছে, গণভবন থেকে অস্ত্র লুটপাট হয়েছে। তারপরে পুলিশ হত্যা করা হয়েছে, পুলিশের থানাগুলিকে পুড়াই দেওয়া হয়েছে। এমনি ভাবে এই সাধারণ যারা নাকি সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র জনতা, তাদের উপর গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। আর এই সমস্ত বিষয়ের পরবর্তীতে দেখা যাচ্ছে কি, এটা তো হলো একটি ঘটনার প্রাথমিক উপসর্গ ছিল। এর পরবর্তী এক ধারাবাহিকতায় মব জাস্টিস করে বিভিন্ন বাড়িতে বিভিন্ন ব্যক্তিদের সম্পদ, শিল্প কারখানা লুণ্ঠন করা হয়েছে, হত্যা করা হয়েছে, আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে। আর ওই সময়গুলিতেও বহু মানুষের মৃত্যু ঘটেছে। এই যে এত ব্যাপক ভিত্তিক হত্যাযোগ্য নির্যাতন, এর সাথে নারী নির্যাতনের যে ঘটনা, যে শিশুকে গণধর্ষণ করে, মানে শিশুর উপরে ধর্ষণ, একাধিক ব্যক্তির ধর্ষণের পর শিশুকে হত্যা করা হয়েছে, শিশু মারা গেছে, আসিয়া, এই সমস্ত কিছুর সুষ্ঠু ন্যায় বিচার দরকার। এখন বর্তমান যারা আছে তারা তো এক পক্ষকে প্রথমেই ন্যায় বিচারের বাইরে রেখে দিয়েছে, অর্থাৎ পুলিশ যারা হত্যা শিকার হয়েছে তাদের বিচারক। এটা এই যে সিদ্ধান্ত, এটা চরমভাবে ন্যায় বিচারের জন্য একটা সমস্যা। একইভাবে এখন এই সমস্ত ব্যক্তিদের, অর্থাৎ ছাত্র জনতার উপর হত্যার যে ঘটনা, দুই পক্ষ দুই রকম বক্তব্য দিচ্ছে। যারা সে সময় সরকারে ছিল বা যারা এখন আছে, যেমন হাসিনা, সে বক্তব্য দিচ্ছে যে ফরেন্সিক এই লাশগুলি তুলে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে সে আসল হত্যার রহস্য উদ্ঘাটন করা যায়। আবার যারা নাকি মারা গেছে তাদের স্বজন বা এই যে ছাত্র জনতার যারা নেতৃবৃন্দ, তারা বলতেছে যে সমস্ত লাশ তোলা যাবে। এই যে বৈচিত্রতা ন্যায় বিচারের জন্য সবটাই প্রত্যেকেই প্রতিবন্ধ। এখন যারা আছেন, যারা এইভাবে ক্ষমতা গ্রহণ করছেন, তারা বলতে চাচ্ছেন যে তাদেরকে ছাত্র জনতা, অর্থাৎ ছাত্ররা তাদেরকে ক্ষমতা বসাইছে, দায়িত্ব দিয়েছে, তারা সবকিছুর বিচার করবে, সকল সমস্যার ওনারা সমাধান করবে। সমস্যার সমাধানটা কিভাবে করবেন? সমস্যার সমাধান করতে হইলে এই যে চাচ্ছেন সংবিধান সংশোধন করতে হবে, বা পরিবর্তন করতে হবে, বা বাতিল করতে হবে। আরো বহু দাবি দাবা বার্তার সংসদ
সংশোধনের জন্য বহু কমিটি গঠন করা হয়েছে। আর এক এক কমিটি এক এক বিষয়ের উপরে বহুমুখী প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করেছে। আর এগুলির উপরে সর্বোপরি আলোচনা পর্যালোচনা হতে থাকুক, সমস্যা নাই। কিন্তু ন্যায় বিচারের জন্য প্রথম দরকার জাতীয় সংসদ। কারণ সংসদ ব্যতীত আইন প্রণয়ন বা নীতিমালা প্রণয়ন সম্ভব না। অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ছাড়া ন্যায় বিচার হইতে পারে না। এখন জনগণের প্রতিনিধি নির্বাচন করার জন্য এখন যে প্রক্রিয়া চলমান, এই প্রক্রিয়াতে যদি জনগণের প্রতিনিধি নির্বাচন ছাড়া এমনি ন্যায় বিচার করতে যান, তাইলে যারা এখন ছাত্র জনতার হয়ে সরকার চালাচ্ছে বা ছাত্র জনতা তাদেরকে মনোনীত করছে নির্বাচন ব্যতীত, তাদেরকে ক্ষমতা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তাহলে ওনারা বিচারটা কিভাবে করবে? যে কোনো বিচারের জন্য প্রথম নীতিমালা এবং আইন কানুনের প্রয়োগ প্রণালী দরকার। যা পূর্বের থেকে চলে আসছে তা দিয়া হচ্ছে না, হবে না। নতুন নতুন আইন প্রণয়ন এবং আইন কানুনের বিধিবিধান পুনর্গঠন পুনর্মূল্যায়ন দরকার। এটা তো ওনারা করতে পারবেন না। এখন প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে যদিও কিছু করেন, পরবর্তীতে সেগুলি সংসদ যদি নির্বাচিত সংসদ যদি সেগুলি গ্রহণ না করে, তাহলে সবই বাতিল হয়ে যাবে, সবই অকার্যকর হয়ে যাবে। এই যে সংকট, এই সংকট থেকে তো প্রথম মুক্তির দরকার। ন্যায় বিচারের জন্য এই সংকটেরও সমাধান দরকার। অর্থাৎ অন্যরাও চাচ্ছে এবং ওনারাও বুঝতেছেন যে নির্বাচন ছাড়া, জাতীয় সংসদ ছাড়া আসল সমস্যার কোনো সমাধান হবে না। ওনারা যে সংস্কার করতে চাচ্ছেন, সংস্কারের যে অত প্রস্তাবনা তৈরি করছেন, এই সংস্কার অনুমোদন করবে কে? জাতীয় সংসদ। জাতীয় সংসদই তো নেই। বন্ধুগণ, বিষয়টা আপনারা ভালোভাবে অনুধাবন করুন, চেষ্টা করুন। আমি জিনিসটাকে ব্যাখ্যা করতে চাচ্ছি এই জন্য যে আমি আমার একটা প্রস্তাবনা আপনাদের সম্মুখে রেখেছি, আরো আজকে বিষয়টাকে এই তত্ত্বের আঙ্গিক, ন্যায় বিচার এবং সমস্যার আঙ্গিকটাকে উল্লেখ করার পরে আমি আমার সেই প্রস্তাবটাকে আরো জোরালোভাবে উপস্থাপন করতে যাচ্ছি। এই প্রস্তাবটা উপস্থাপনের ভূমিকা স্বরূপ আমি এই সমস্যাগুলিকে আলোচনা করব। তাহলে আমরা কি কি সমস্যার মধ্যে এখন পড়ি? জাতীয় সংসদ ব্যতীত নতুন আইন কানুন নিয়ম নীতি কোনো কিছুই করা সম্ভব নয়। এক, প্রচলিত যে ব্যবস্থা আছে এখন চলমান, প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে যদি কিছু আইন তৈরি করে নেওয়া হয়, তারপরে সেই সংস্কার কমিশনগুলির প্রস্তাবনাকে গ্রহণ করা হয়, এগুলি চূড়ান্তভাবে আইনে পরিণত হবে না যতক্ষণ জাতীয় সংসদ, নির্বাচিত জাতীয় সংসদ সৃষ্টি করে সেই সংসদের মাধ্যমে এই সমস্ত কিছু অনুমোদন না হওয়া পর্যন্ত কোনো কিছুই কার্যকারিতা পাবে না, বা এখন কার্যকর করা হলে সেগুলি পরবর্তীতে বাতিল হয়ে যাবে। ঠিক আছে না? বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে যে সংকটটাকে উপস্থাপন করতে চাচ্ছি, সেই সংকটটা হলো, এখন যদি একটা নির্বাচন দেওয়া হয়, সংসদ নিয়ে আসা হয়, তাহলে কি হবে? তিন ধরনের সংকট হইতে পারে। একটা সংসদ নির্বাচন হইতে পারে এরকম যে
কিছু সংখ্যক দলে মিলিত সংসদ হবে, আওয়ামী লীগ বাদ, যে কোনোভাবে তাকে বাদ পিছনে রেখে দেওয়া, বাদের মধ্যে রেখে দেওয়া। তাহলে যে নির্বাচন হবে বা নির্বাচন করা হবে, তাতে যারা নির্বাচন করবে তাদের টার্গেট অনুসারে কোনো দলকে সরকার গঠনের সুযোগ করে দেওয়া। এটা কি সমস্যার সমাধান হবে? সংসদ হয়তো পাওয়া যাইতে পারে, কিন্তু এই সংসদ বা এই প্রক্রিয়াটা কি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? হবে না। যে জন্য আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, যে তারা বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করে, সে নির্বাচন সরকার দিয়ে যে যা করেছে সেটা এদেশের মানুষ গ্রহণ করে। আন্তর্জাতিকভাবে অনেকটাই গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু দেশের মানুষ গ্রহণ করেনি। তার প্রমাণ হলো যে 5ই আগস্ট উল্টাই দিচ্ছে জনগণ। এই যদি এখন সেম অনুরূপ একটা ঘটনা ঘটন হয়, তাহলে লাভ কি হবে? কিছুই লাভ। আরেকটা বিশৃঙ্খলার জন্য, মানে বিশৃঙ্খলার থেকে আরো প্রচন্ড বিশৃঙ্খলার দিকে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া হবে। এক দিক। দ্বিতীয় দিক, ইনক্লুসিভ নির্বাচন, যেটা সেনা প্রধান বলতেছে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিনিধিগণ এসে বলতেছে। ওইখানে ইনক্লুসিভ নির্বাচন হলে মাঠের যে যাচাই এবং আমাদের যে পর্যবেক্ষণ, তাতে দেখা যাচ্ছে যেমন আওয়ামী লীগ মেজরিটি না, অর্থাৎ 300 আসনের মধ্যে 2 থেকে 250 আসন আওয়ামী লীগ পেয়ে যাবে, অর্থাৎ পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে। ইনক্লুসিভ, ফ্রেশ, পিওর নির্বাচন হলে নির্ঘাত, নির্দ্বিধায় বলা যায় আওয়ামী লীগ সরকার গঠন করবে এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন। আচ্ছা, যদি তা হয় তাইলে কি হবে? এটা আমি না, এই দেশের একটা শিশু ব্যাখ্যা করতে পারবে কি হবে। প্রথম কথা হলো যে আওয়ামী লীগ সরকার গঠন করার সময় পর্যন্ত যাবে। যে দিন নির্বাচন হবে, আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা ঘোষণা হবে, ওই দিন থেকেই মাঠ পর্যায়ে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে পাল্টা আক্রমণ শুরু হয়ে যাবে। অর্থাৎ হত্যা এবং নির্যাতন, জ্বালাও পুরাও, মব বাণিজ্য শুরু হয়ে যাবে। মব নিয়ে নিয়ে আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগদেরকে মব নিয়ে যায় অন্যরা আক্রমণ করতেছে, তখন আওয়ামী লীগ মব নিয়ে যায় অন্যদেরকে আক্রমণ করছে, তাদের বাড়ি ঘর জ্বালায় পুরায়, তাদের হত্যা করে। হয়তো বলবেন যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলুন না, আমরা এটা হতে দিব না, কিন্তু আমি কথা বিশ্বাস করতে পারছি না যদি স্বয়ং শেখ হাসিনা বারবার অনুরোধ করে যে আপনারা এটা করবেন না। আমি মনে করি না যে তার অনুসারী, তার আওয়ামী লীগের 50% লোক তার কথা শুনবে। এই যে এখন বিএনপির লোকজন বিভিন্নভাবে যে চাঁদাবাজি এবং সন্ত্রাসবাজি করতেছে, বিএনপির নেতৃবৃন্দ বারবার নিষেধ করতেছে, বহু মানুষকে বরখাস্ত করতেছে, পদচ্যুত করতেছে, এরপরও কি থামে? তারা তো দলের আনুগত্য করার জন্য, কমান্ডের আনুগত্য করার জন্য ওইভাবে অভ্যস্ত না, বাধ্য। আওয়ামী লীগের ব্যাপারটা তাই হবে। অর্থাৎ তারা যখন সুযোগ পাবে, তখন তারা শেখ হাসিনা কি বললো এই কথা শোনার সময় নেই। আগে আমার বাড়ি যে জ্বলাইছিল, যে পুরাইছিল, আমার ছেলেকে যে হত্যা করছে, তাকে আগে ধরো, সে কোথায় আছে, তার ছেলে মেয়ে, তার বাড়ি ঘর সব ধ্বংস করে। অর্থাৎ বিচার, ন্যায় বিচার আর হবে কোথায়?
প্রত্যেকেই না যার যার বিচার সে করে দেবে, অর্থাৎ ধ্বংসযজ্ঞ চায়, মেসাকা গণহত্যা চালায়নি। যে গণহত্যা 5ই আগস্ট জুলাই মাসে হয়েছে, সেম গণহত্যা আরেকটা শুরু হয়েছে। এবং যারা এখন এই সরকার চালাচ্ছে বা সরকারের তাইটা অনেক বড় বড় কথা বলতেছে, তারা পালায় যাবে অথবা নিরাপত্তাহীনতা অথবা হত্যার শিকার। এটাই বাস্তবতা না? এখন আমার বক্তব্য হচ্ছে এখানে যে আমরা এই বাস্তবতাটাকে একেবারে আমার দেশে বাংলাদেশের একটা শিশু পর্যন্ত চোখ দিয়ে এটা দেখতে পাচ্ছি যে এখন যদি নির্বাচন হয় আর আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে, তাইলে এই আরেকটা উল্টা মেছাকার। আর এখন পর্যন্ত আওয়ামী লীগের উপর মেছাকার চলছে। এর আগে 5ই আগস্টের আগ পর্যন্ত যা ছাত্র জনতার উপরে চলছে হত্যা, হত্যার পক্ষ বদল হইতেছে, হত্যার তো থামতেছে। এই পক্ষ ওই পক্ষ, যাহার যখন সুবিধা, যে পজিশন মাঠ পেয়ে যাচ্ছে, সে তার প্রতিপক্ষকে আক্রমণ করে ধ্বংস করতেছে, হত্যা করতেছে, জ্বালাই দিবে, পুরাই দিবে। আওয়ামী লীগ তা করবে। তাহলে সংকটের সমাধান কি হলে ন্যায় বিচার কোথায় হবে? বন্ধুগণ, বিষয়টা আপনারা খুব ভালোভাবে অনুধাবন করেন, চিন্তা করেন। আমরা জাতীয় জীবনে এবং সামাজিক এবং পারিবারিক জীবনে নিরাপত্তা চাই না? আমাদের তো নিরাপত্তা প্রয়োজন, শান্তি প্রয়োজন। দেশ যে আজকে বিশৃঙ্খল হয়ে গেছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের মানে যা মানুষের জীবনযাত্রা সব অনিরাপদ, নিরাপত্তাহীনতা মানুষের জীবনকে একবারে গ্রাস করে ফেলছে। এই যে চিত্র চরিত্রটা, এখান থেকে আমাদের বের নিতে হবে না? বের হওয়ার জন্য পথটা কি? বের হওয়ার জন্য একটা পথ ছিল যে যারা ক্ষমতায় আসছে, যারা অন্তর্বর্তী সরকার হিসাবে, তারা যদি শান্তি উদ্যোগ নিতে পারে, এই জ্বালাও পোড়াও এই মব বাণিজ্যের মধ্যে যদি, মব কালচারে যদি ওরা না যেত, তাইলে প্রথম থেকেই যদি সুদৃঢ় শক্তভাবে সেনা সহায়তা নিয়ে এবং সরকারের যারা পরিচালক মন্ডলী বা যারা সরকার প্রধান জনাব ইউনূস সাহেব, তিনি যদি প্রথম দিন থেকেই শক্ত হাতে এটা করতেন যে না, আমরা কোনোভাবেই কোনো অন্যায় অবিচার হইতে দিব না এবং কোথাও কোনো ধরনের কোনো মানে নির্যাতনমূলক, নিপীড়নমূলক কোনো ঘটনা আমরা ঘটতে দিব না, তিনি এই কথাটা বলতে পারেন। তিনি টোটালি বললেনই না। ঘটনা এক একজন ফেসবুকে দেশের বাইরে বসে বসে স্ট্যাটাস দেয়, আর এখানে ছাত্র জনতা নামে বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ, হামলা, ভাঙচুর, হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, এই সমস্ত করে করে 7-8 মাস আমরা শেষ। আর যিনি এই দায়িত্বটা নিতে পারতেন, যার কথা আমরা মনে করতাম যে শুনবে মানুষ, তিনি মুখে একেবারে কোনো কথাই বললেন। তিনি সব দর্শক হয়ে দেখলেন, অথবা তিনি হয়তো নীরবে এটাই চাইলেন, যেভাবে হোক, যাই হোক, যেভাবেই হোক, তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এটা হলো বর্তমান বাস্তবতা। আমরা এখন এই বাস্তবতার মধ্যে, বাস্তবতার নিরিখে, বাস্তবতার আলোকে, বাস্তব চিত্র সামনে নিয়ে তো দাঁড়ায় আছে, বাস্তব চিত্র সামনে নিয়ে তো কথা বলতেছে। এই যে 30 লক্ষ শহীদের সাথে যে আচরণ করা হলো প্রথম দিনই, রিসেট বাটন
তিনি চেপে দিলেন। এই যে উল্টো কাজটা করা হলো, তিনি এটা পারতেন, মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান করতে পারতেন যে ভাই তোমরা আসো, আমরা তোমাদেরকে নিয়ে, কারণ তোমরা এই দেশের স্বাধীনতার সূর্য সন্তান, আমরা তোমাদেরকে নিয়ে একসাথে মিলে আমরা আমাদের দেশটাকে সুন্দর করে সাজাবো। এটা না বলে তিনি রিসেট বাটন দিতেন, অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে তিনি কর্নার করে দিতেন, মুক্তিযুদ্ধকে তিনি মুছে দিতে চাই। ফল তো তা হলো না, ফল হলো একটা বিশৃঙ্খলা। মুক্তিযোদ্ধারা এটা কোনোদিন মেনে নিবে? মেনে নেয়নি, নিবে না, নিতে পারবে না, এবং এই দেশের সাধারণ মানুষ এটা মেনে নেয়নি, নিবে না। আর নিবে না যে এটা তো 7-8 মাসে প্রমাণ হয়ে গেছে। উনি নিজে হন মানে বুঝতে পারছেন, যার জন্য এখন পোল্ট্রি ঘুরাইয়া কথা কম বেশি এদিকে বলে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায়িত্ব স্বাভাবিকভাবে নেতৃত্বের উপরই পড়ে, তাই না? হাসিনার ব্যর্থতার দায়িত্ব বা ব্যর্থতার ফলে 5ই আগস্ট হলো হাসিনাকে ক্ষমতাচ্যুত। হাসিনা এখনো বলে যে এই হত্যার জন্য তিনি দায়ী না, দায়ী হলো মেটিকুলাস ডিজাইন করছে তারা এই হত্যার দ্বিতীয়। যেই চালায় তাও বিচার তো হওয়া দরকার। এখন হাসিনা বলতেছে যে গুলির যদি ফরেনসিক তদন্ত করা হয় তাইলে আসল সত্য বাইরে যাবে, কারণ যারা ফরেনসিক তদন্তের বিষয়ে যাদের আপত্তি তারা বলতেছে লাশ তোলা যাবে। তাহলে এখন ন্যায় বিচারটা কিভাবে হবে, কোথায় হবে, কে করবে? আর এই যারা নাকি এখন ক্ষমতার মসনদে বসা, তারা তো ন্যায় বিচার করার জন্য নিজেদের অবস্থানকেই তারা বিতর্কিত করবে। তিনি নিজেই তো সেই মুক্তিযোদ্ধা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তিনি জলাঞ্জলি দিয়ে। এখন কিভাবে কে করবে? সংকটটা যদি একমুখী থাকে তাহলে আরেক মুখ দিক থেকে সংকটের সমাধান করবে। সংকট তো বহুমুখী, চতুর্মুখী, সবাই সংকটের সৃষ্টি করতেছে। হাসিনা এক সংকট তৈরি করে গেছে, তিনি তার মতো করে 15 বছর দেশ চালাইতে যায় অনেক অনিয়ম করছে, যে অনিয়মগুলি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। আবার একইভাবে এই জনাব ইউনূস সাহেব আইসা যেভাবেই আসুক আর যেভাবেই ক্ষমতার মসনদে উত্তীর্ণ হোক, তিনি তার কর্মক্ষেত্রে ব্যর্থতা দিলেন, পুরা মাত্রায় ব্যর্থতা। কোনো বিষয়ে তিনি সুষ্ঠু কোনো সিদ্ধান্তই নিতেই পারলেন। সব উল্টা পাল্টা, সব মানে প্রতিহিংসা, হিংসা প্রতিহিংসা। সাথে আরো উনি ওনার বিরুদ্ধে করা সেই মামলা বা তার যে আয় করে হিসাব নিকাশ, এগুলি সব উনি ওনার পক্ষে নিয়ে নিলেন, সব ওনার মতো করে উনি সাজালেন। এগুলি কি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে? হবে কখনো? তিনি পারতেন সেই মামলা, সেই কেসকে ফরমালি সমাধান করতে। তিনি একটা ন্যায় বিচারের মসনদ তৈরি করতে পারতেন যে না, আমি আমার এগুলির সমস্ত কিছু ন্যায় সঙ্গত সমাধান চাই, জনগণ দেখুক যে আমি ন্যায়। তিনি পারতেন না? তিনি পারতেন, তিনি করলেন। কেন করলেন না? না করে উনি ওনার অবস্থানটাকে কোথায় নিয়ে গেলেন? অর্থাৎ নেগেটিভে নিয়ে গেলেন। ব্যর্থতার দলিল উনি নিজের কাঁধে লিখে নিলেন। বন্ধুগণ, এই সমস্ত কিছু তো আমরা সাক্ষী, 7-8 মাসের সাক্ষী। বাস্তবতা আমাদের সম্মুখে, ব্যর্থতা আমাদের সম্মুখে, বিশৃঙ্খলা আমাদের সম্মুখে, জাতীয় সর্বস্তরের সমস্যা এখন আমাদের সম্মুখে। দেশের আনাচে কানাচে, হাটে বাজারে কোথাও নিরাপত্তা নাই, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা, শান্তি। আর কিছু সংখ্যক লোক
যখন যা খুশি যেরকম খুশি, আইন কানুনের বালাই নাই, নিয়ম নীতির তোয়াক্কা নাই, যা খুশি বলে বেড়াচ্ছে, পেশা করেন যা পেশা করেন। যে সামরিক বাহিনী এদের এই বিপ্লবের মূল ওপেনিং ডোর, সামরিক বাহিনী যদি তখন তাদের এই বিপ্লবকে পজিটিভলি না দিত, সমর্থন না দিত, তাহলে কি এই বিপ্লব হয়? আর এরা এইভাবেই সরকার আর আজকের এই অবস্থান ওরা লাভ করতে পারে। সেই সামরিক বাহিনীকে, সেই সামরিক বাহিনী প্রধানের সাথে, তাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে, কেন করা হচ্ছে? অর্থাৎ সর্বমুখী বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। সামরিক বাহিনী নিজে এখন অসহায় হয়ে গেছে। কারণ জাতি তো 18 কোটি মানুষ, এখন এই 18 কোটি মানুষের জীবনের সমস্যা যেটা, সেটা তো বুলেট দিয়ে সমাধান করতে, সেটা একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির চিন্তা চেতনা দিয়ে সমস্যার সমাধান হবে। জাতীয়ভাবে জাতীয় চেতনা নিয়ে সমাধান করতে হবে, এবং সমস্ত জাতি যাতে অন্তপক্ষে 70% মানুষ যাতে এটার সাথে ঐক্যমতে আসতে পারে, এরকম সমাধান চাই। এখন নির্বাচন হইলে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসলে 70% সমর্থন নিয়ে আসবে, কিন্তু ফলটা কি হবে? আরেকটা মেসাকার, বহু মানুষকে হত্যা করা হবে, বহু বাড়ি ঘর জ্বালায় দেওয়া হবে, আরেকটা ধ্বংসযুদ্ধ। এটা একবারে একটা অন্ধ, এই দেশে যে অন্ধ বাস করে সে ওই কথা বলতে পারে, দেখতে পাবে, ঘোষণা করতে পারে যে এটা একদম। তাহলে আমরা এখন আছি কোথায়, কোন দিক দিয়ে বাইরে? এই সংকটের আমাদের তো সমাধান দরকার, ন্যায় বিচার দরকার। ন্যায় বিচার ছাড়া তো সংকটের সমাধান হয়। ন্যায় বিচারটা কে করবে, কোথায়, কিভাবে করবে? বন্ধুগণ, এখন আসেন ন্যায় বিচার এবং সংকটের সমাধানের তথ্যচিত্র আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করে আসছি আগের থেকেই। আজকে এই বক্তব্যের প্রেক্ষিতে বাকি এখানে আমি বিষয়টাকে আবার জোরালোভাবে উপস্থাপন করব। দেখেন এখানে আমি যে মসজিদ কেন্দ্রিক একটি সিস্টেম বারবার বলে আসছি, আবারও এখানে বলতেই হবে আমাকে, যে এখানে এটা হলো একটা মসজিদের গ্রাফিক্যাল ডিজাইন। এখানে নির্বাচন মিশন থাকবে 3 জনের, যেটা আমি আগে বলে আসছি। আর এই যে পাড়া মহল্লাবাসী সবাই মসজিদে উপস্থিত হবে, এখানে একটা নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এখান থেকে এই 8 জনের একটা পরিচালনা পরিষদ, কি পরিচালনা করবে তারা? পাড়া মহল্লার মসজিদকে, পাড়া মহল্লা 100, 200 বা 500 পরিবার যেখানে বাস করে স্থায়ীভাবে, যারা রাত দিন এখানেই থাকে বা এখানেই ঘুমা, যা যেখানে যাই করুক, তাদের আদি এবং আসল শিকড় হলো এই মসজিদটাকে কেন্দ্র করে এই পাড়া মহল। এখান থেকে তারা বের হয়ে যেতে পারবে। দেশের ভিন্ন কোনো জায়গায় 6 মাস 1 বছর থাকতে পারবে, দেশের বাহিরে যায় 2 বছর 5 বছরও থাকতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত আদি বাসস্থান, আদি ঠিকানায় তাকে ফেরত আসতে হবে। এবং কেউ যদি চলেও যায়, তার শিকড় এখানে থেকে যায়, তার পিতা মাতা থাকে, তার ভাই ব্রাদার আত্মীয় সবাই। এই আদি শিকড়টাকে ধরে এখানে ব্যবস্থাপনাটাকে আমি উপস্থাপন করেছি আল্লাহ রসুল মুহাম্মদ মুস্তাফা ইসলামের জীবন থেকে, তার চালচিত্র থেকে, তার শিক্ষা থেকে, তার বর্ণনা থেকে, তার জীবন চরিত্র দর্শন থেকে আমি এই জিনিসগুলি আমার মতো করে চিন্তা করে করেছি তা না, আল্লাহ তাআলা আমাকে এটা বুঝাইছে। আমি বারবার কিন্তু বলে আসছি যে তুমি, অর্থাৎ এই মসজিদ কেন্দ্রিক ব্যবস্থাটা, অর্থাৎ যেটা মুহাম্মদ ইসলাম মদিনাতে করেছিলেন, তুমি তোমার সমাজের জন্য, তোমার এলাকার জন্য, তোমার দেশের জন্য এটা তুমি করো। অর্থাৎ আমি তো, অর্থাৎ আল্লাহ নিজে কিন্তু প্রত্যেকটা মসজিদ সৃষ্টি করে, মসজিদ আল্লাহর ঘর, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়া মহল্লা, আমার দেশটাই এই পাড়া মহল্লা গঠিত, অর্থাৎ মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লা দ্বারা সুসজ্জিত আমাদের এই বাংলাদেশ। অর্থাৎ সমস্ত দেশবাসী সর্বত্র মসজিদকে কেন্দ্র করে একটা পাড়া মহল্লা আছে, সেই মহল্লাতে 100, 200, 500, 1000 মানুষ বাস করে, এবং এই মানুষগুলিকে একটা ছাতার নিচে নির্বাচিত একটা, এই যে 8 জনের
পাড়া মহল্লা পরিবার প্রধান, নিরাপত্তা, খাদ্য, পরিবেশ, নিজের যেগুলি আমি দপ্তরগুলি লেখা রাখছি, এই প্রধানগুলি এদেরকে দিয়ে একটা নির্বাচন, তবে এই নির্বাচনটা হবে নির্দলীয়। দলীয় কোনো ব্যক্তিকে এই নির্বাচনে দায়িত্ব দেওয়া যাবে। দলীয় ব্যক্তিগণ থাকবে, তারা ভোট দিবেন, কিন্তু তারা দায়িত্ব নিবেন না বা তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে। দায়িত্ব দিলে এখানে যদি দলের কোনো এক দলের লোককে দায়িত্ব দেওয়া হয়, কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, আরেক দলের লোক এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই জন্য কোনোভাবেই কোনো দলীয় লোক এখানে দায়িত্ব নিতে পারবে না, দায়িত্ব দেওয়া যাবে না। এখানে যদি 500 লোক থাকে মহল্লাতে, 500 লোকের মধ্যে হয়তো 2-4 জন বা 5 জন 10 জন মানুষ দলীয় ব্যানারে কাজ করে, আর বাকিরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ থেকে সাধারণ মানুষ যারা, তারাই বিশেষ করে আমি যেটা আমার বইয়ে লিখে আসছি, যে আমার এই বই পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে যে বিষয়টা লেখা আছে তা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক লোকদেরকে নিতে হবে। কিন্তু মুক্তিযোদ্ধারা যদি দলীয় হয় তাও নেওয়া যাবে, নির্দলীয় হইতে হবে। নির্দলীয়তার মধ্যে কোনো শর্ত, এই শর্তের কোনো আপোষ নেই। নির্দলীয় লোকদের দ্বারা এরকম একটা পারিবারিক পরিষদ তৈরি করতে হবে। আর এই পরিষদের অধীন এই যে হাজারা কাউন্সিল, ইসমাইল হাউস, ইসমাইল ব্রিগেড, ইসমাইল কমান্ড, ইসমাইল কাউন্সিল, ইব্রাহিম কাউন্সিল, এই 6টা দপ্তর থাকবে বয়স ভিত্তিক। এদের ভিতরেও এরকম নিরাপত্তা, পরিবেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থানের দপ্তরগুলি আছে। অর্থাৎ পুরা মহল্লাবাসীর 500 বা 1000 মানুষ যারাই থাকুক, সবাইকে এই চেইনের ভিতর নিয়ে আসা। অর্থাৎ একটা পাড়া পরিবার, পাড়া বা মহল্লা একটা পরিবার হয়ে যাবে। একটা পরিবার, আমরা পরিবার বলতে কি বুঝি? আমার পরিবারে যদি 5 জন বা 7 জন বা 10 জন মানুষ থাকে, তা আমরা প্রত্যেকেই পরিবারের সদস্য এবং পরস্পরের প্রতি দায়িত্ব, সহানুভূতি, সহমর্মিতা, যত্ন এবং দায়বদ্ধতা সবকিছুই থাকে। ঠিক এরকম প্রত্যেকটা পাড়া মহল্লার এই নির্বাচিত প্রতিনিধিগণ, দায়িত্বশীল ব্যক্তিগণ সমস্ত পরিবারের সকলের দায়বদ্ধ, সকলের মানে বিষয়ে সকল প্রকার দায়ী দায়িত্ব নিয়ে কাজ করবে। পরিবার হয়ে যাবে। সেখানে নিরাপত্তা বিভাগের কাজ হবে সকলের নিরাপত্তার বিধান করা। খাদ্য বিভাগের কাজ হবে সকল পাড়াবাসী সকলের জন্য খাদ্যের ব্যবস্থা করা। পরিবেশ বিভাগের কাজ হবে পাড়ার সমস্ত পাড়ার সাধারণভাবে আমরা যে পরিবেশ চাই সেই পরিবেশ সংরক্ষিত রাখা, সুরক্ষিত রাখা। বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য বিভাগ, সমস্ত বিভাগগুলি এইভাবে কাজ করে। আর এই কাজের সাথে এই পাড়া মহল্লার অন্যান্য বয়সের ইসমাইল কমান্ড যায় 15 থেকে 25, ইসমাইল ব্রিগেড কাউন্সিল হলো 25 থেকে 40। এরকম ভাবে এই সমস্ত ছাত্র জনতা বলতে আমরা যাদেরকে বুঝি, তারাও এখানে এই পাড়া মহল্লায় যারা বাস করে, তারা এই কাজের সাথে, এই ব্যবস্থাপনার সাথে অঙ্গাঙ্গিভাবে কাজ করে, তাদের অধীন হয়ে, তাদের মাধ্যমে কাজ করে, পরস্পরের সেবা করবে, পরস্পরের নিরাপত্তা বিধান করবে, নিরাপত্তা বিভাগের অধীন থেকে সিস্টেম মোতাবেক। ঠিক আছে না? এখন এই জিনিসটা যদি আমরা কি করব, আবারও বলি, নির্দলীয় কিন্তু নির্বাচিত এই পাড়া পরিবারের, অর্থাৎ এই মসজিদে কেন্দ্র করে মসজিদে উপস্থিত হয়ে সকল ভোটারগণ নিজের মধ্যে থেকে নির্দলীয় ব্যক্তিদের নাম প্রস্তাব করবে এবং ভোট দিয়ে একটি পরিষদ গঠন করে দেবে। এবং এই পরিষদ এই পাড়া মহল্লার সকল কাজের দায়িত্ব পালন করবে। সকল ধরনের নিরাপত্তা, পরিবেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যত যা আছে সকল বিষয়ে কাজ করবে। ঠিক আছে না? এখন এটা আমরা পেয়ে গেলাম। এখন পুরা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র, প্রত্যেকটা পাড়া মহল্লাতে এরকম ভাবে আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত পরিষদ তৈরি করে নিব। ঠিক আছে বন্ধুগণ? তাইলে আমরা
এই কাজটার মাধ্যমে আমরা কি কি অর্জন করতেছি? আমরা প্রত্যেকটা পাড়া মহল্লাতে নিজেরা নিজেদের মতো করে সুসংগঠিত হয়ে যাচ্ছে এবং নিজেরা নিজেদের আল্লাহর ঘরকে কেন্দ্র করে আল্লাহকে সামনে রেখে শপথ নিব যে আমরা স্বচ্ছতা পবিত্রতার ভিত্তিতে মুহাম্মদ ইসলামের নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব পালন করব। ঠিক আছে, এরপরে আসে আমরা এখানে পাড়া মহল্লাতে নির্বাচনের মাধ্যমে যে 8 জনের যে পরিষদ তৈরি করলাম, এই 8 জনের পরিষদের প্রধান যিনি, তিনি একজন ভোটার হবেন স্থানা পরিবারের জন্য। আমি আমার বইয়ে লিখিত আছে যে একজন অতিরিক্ত ভোটার ওই নির্বাচনের সময় নির্বাচিত করে নিতে হবে, 2 জন ভোটার করে আসবে। অর্থাৎ একজন তো পাড়া পরিবারের প্রধান, তিনি ভোটার হবেন, আর তার সাথে একজন অতিরিক্ত ভোটার, অন্য কোনো কাজ তাকে দায়িত্ব থাকবে না, শুধু তিনি ভোট দিতে পারবেন, আর কোনো কিছু কোনো দায়িত্বই তার থাকবে না। একজন অতিরিক্ত ভোটার, 2 জন ভোটার পাড়া মহল্লার থেকে, এই যে পাড়া মহল্লার থেকে, এই যে পাড়া এই মহল্লা এগুলির থেকে নির্বাচিত হইয়া এই যে এই চেয়ারগুলিতে আসে একজন করে বা 2 জন করে প্রতিনিধি, এখানে নির্বাচিত প্রতিনিধি আসবে। কোথায় আসতেন? স্থানীয় পরিবারে আসতেন, স্থানীয় পারিবারিক পরিষদ বা থানা পরিষদ। এখানে আরেকটা নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে ঠিক এরকম ভাবে 8 জনের একটা পরিষদ গঠিত, এবং এই সময় একজন এই থানা এলাকার স্থানীয় এলাকার একজন এমপি নির্বাচিত হয়ে যায়, জাতীয় সংসদ সদস্য। এই ভোটারদের মাধ্যমে, এই ভোটারদের প্রস্তাবিত এবং এই ভোটারদের ভোটের প্রক্রিয়া যা আমি পাড়া মহল্লাতে যেভাবে বলে আসছি, ঠিক একইভাবে 3 জনের নির্বাচন পরিষদ থাকবে, অর্থাৎ নির্বাচন পরিচালনা মিশন, তাদের উপস্থিতি তারা পরিচালনা করবে এবং তাদের সাথে তাদের মাধ্যমে নির্বাচনে অংশ নিয়ে সমস্ত ভোটারগণ এই পরিষদ তৈরি করবে এবং একই সময়ে তারা একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচন করে নেবে প্রত্যেক থানা এলাকা থেকে, প্রত্যেক স্থানীয় পরিবার থেকে। তাইলে কি হলো? আমরা ওইখানে স্থানীয় পরিবারের পরিষদ পেলাম আর একজন নির্বাচিত সাংসদ পেলাম। সাংসদ কোথায় আসবে? এখানে জাতীয় সংসদ। ঠিক আছে বন্ধুগণ, তাহলে আমরা এখন জাতীয় সংসদ যদি এভাবে যদি প্রত্যেক থানা এলাকার থেকে সমস্ত মসজিদ পাড়া মহল্লাগুলির থেকে নির্বাচন করে স্থানীয় এলাকাতে স্থানীয় নির্বাচন করে ওখান থেকে একজন এমপি নির্বাচন করে আমরা যখন এখানে নিয়ে আসবো জাতীয় সংসদ, তাইলে আমরা জাতীয় সংসদ সদস্য পেয়ে গেলাম। অর্থাৎ এখন যা থানা বা স্থানীয় পরিবার যতগুলি হবে 500 600 যাই হোক, সকল অবস্থান থেকে একজন করে আসলে আমরা 500 600 জনের একটি পূর্ণাঙ্গ জাতীয় পরিষদ পেয়ে যাব। আমি এটাও বলেছি বা এটা করতে হবে যে যদি প্রথম অবস্থায় এই ভোটের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সব এলাকায় নির্বাচন সম্পূর্ণ নাও হয়, 70% নির্বাচন সম্পূর্ণ হইলে দেশে 70% পাড়া মহল্লা এবং 70% স্থানীয় পরিবার যদি নির্বাচিত হয়ে যায়, 70% এমপি যদি অর্থাৎ সাংসদ যদি নির্বাচিত হয়ে নির্বাচিত সংসদের জন্য এখানে চলে আসেন, তাহলে আমরা কাজ শুরু করে দিতে পারবো। বাকিরা আইসা যুক্ত হবে, ক্রমান্বয়ে নির্বাচন হয়ে নির্বাচনের মাধ্যমে এখানে আইসা যুক্ত হবে। আমরা যেহেতু দ্রুত কাজ করতে হবে এবং সিস্টেমটা যেহেতু এখন এলোমেলো, এখন এটার জন্য যে সিস্টেম দরকার, যেভাবে কাজ করার দরকার, এটা তো এখন নাই। এটা তো হলো আমার প্রস্তাব যে এইভাবে নির্বাচন করে, অর্থাৎ স্থানীয় পাড়া মহল্লার থেকে স্থানীয় নির্বাচন থেকে জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য। এটা আমার প্রস্তাবিত এবং আমার পরিকল্পিত বা আমার পক্ষ থেকে উপস্থাপিত, এটা নাই, পৃথিবীর কোথাও নাই। তবে এই ফর্মটা আমি উপস্থাপন করেছি মুহাম্মদ ইসলামের জীবন থেকে এবং আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা জ্ঞান দিয়েছে।
সেই জ্ঞানের ভিত্তি। আর এই জ্ঞানের ভিত্তিতে আপনি যদি এই জাতীয় সংসদে এই 70% বা 80% যারা আসলো তাদেরকে নিয়ে জাতীয় সংসদ কার্যক্রম শুরু করে দিল, বাকিরা ক্রমান্বয়ে এসে যুক্ত হবে, 100% হয়ে যাবে, কাজ শুরু করতে করতে 100% হয়ে যাবে। ঠিক আছে না? আমরা এই 70%, 80%, 90% বা 100% যাই হোক, তাদেরকে নিয়ে আমরা এখানে জাতীয় সংসদে বসে গেলাম। 500 বা 600 সদস্য আসলো, এখানে আমরা জাতীয় সংসদে বসে গেলাম। এখন এখানে নির্বাচন হবে। কি নির্বাচন হবে? এখানে নির্বাচন হবে, প্রথম একটা প্রেসিডেন্সিয়াল পরিষদ হবে, এই যে উপরে আছে প্রেসিডেন্সিয়াল, জাতীয় পরিবার পরিচালক মন্ডলী, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল পরিষদ, যেটা জানি জাতিকে পরিচালনা করার জন্য একটি প্রধান পরিচালক মন্ডলী লাগবে। এটা 7 জনের হবে। 7 জনের কেন হবে, কি হইলে কি কি সুবিধা অসুবিধা, এগুলি নিয়ে আমি আমার বইয়ে লিখেছি, সেটা ভিন্ন আলোচনা। আমি আজকে ওই আলোচনায় যাব না, এটা আলোচনা আমি করে আসছি। তারপরে এখানে এই মন্ত্রী পরিষদ, মন্ত্রী হবে নির্বাচিত, প্রেসিডেন্ট হবে নির্বাচিত, প্রেসিডেন্সিয়াল পরিষদ হবে নির্বাচিত, নির্বাচন করবে জাতীয় সংসদ সদস্যগণ, এবং মন্ত্রী হবে নির্বাচিত, নির্বাচন করবে জাতীয় সংসদ সদস্যগণ। কিন্তু এদের নাম সংসদের সদস্যদের মধ্যে থেকে হইতে হবে এমন কোনো কথা নেই। আর মন্ত্রীদেরকে সংসদ সদস্য থেকে নেওয়াই যাবে না, প্রেসিডেন্টদেরকে সংসদ সদস্য থেকে নেওয়া যাবে। এরপরে এই মন্ত্রী হবে যে বিষয়ে, যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া, সেই বিষয়ে যে নাকি যত বেশি দক্ষ মানুষ পাওয়া যাবে তাকে মন্ত্রী করতে হবে। সে মন্ত্রীর জন্য যদি 10টা নাম আসে, তাহলে 10টা নামই জাতীয় সংসদে উপস্থাপন করে সেখানে নির্বাচনের মাধ্যমে, ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদ সদস্যগণ একজনকে মন্ত্রী নির্বাচিত করে দেবে। ঠিক আছে বন্ধুগণ? এখন আসেন আমরা তাইলে জাতীয় সংসদ পেলাম, নির্বাচিত প্রেসিডেন্ট পরিষদ পেলাম এবং মন্ত্রী পরিষদ পেলাম। এখন আমরা আমাদের ন্যায় বিচারের মধ্যে যাব, যেটা আজকের বিষয়। আজকের বিষয় কি? ন্যায় বিচার। এবং এই যে ন্যায় বিচার, এখন যে বিচারহীনতা, বিচার করার যে সমস্যা, এখন যে দলীয় বিচার, এক পক্ষ আর এক পক্ষের বিচার করতে চাচ্ছে, কিন্তু কোনো পক্ষেই ন্যায় বিচার করার কথা যতই বলুক, কিন্তু তারা তাদের মতো করে বিচার করবে, এটাই বাস্তবতা। আমরা চাচ্ছি ন্যায় বিচার এবং একটা শান্তিপূর্ণ সহ অবস্থা, জাতীয় সংকটের একটা চিরস্থায়ী সমাধান আমরা চাই। আজকে আপনারা বিচার করলেন, কালকে এদেরকে ছেড়ে দেওয়া হবে, নতুন সরকার এসে এদেরকে ছেড়ে দেবে, যা করেছে। হ্যাঁ, বা আজকে এই সংসদবিহীন এরা যেভাবেই এই সমস্ত করবে, এগুলি সব সংসদ যারা আসবে নির্বাচিত হয়ে, এরা সব বাতিল করবে। লাভ হচ্ছে, সংকটের তো কোনো সমাধান হচ্ছে। এবং তারা যারা যদি দলীয়ভাবে সংসদ গঠিত হয়, আওয়ামী লীগ দ্বারা যদি এখন সংসদ গঠিত হয়, তাহলে তারা তাদের মতো করে বিচার করবে। কি বিচার করবে, কি হবে, এটা আমরা বুঝতেই পারি। আর যদি অন্য কোনোভাবে বিচার কাজ হয়, সেটাও কি হবে, সেটাও আমরা বুঝি। কোনোটাই ন্যায় বিচার হবে এ কথা কেউ বিশ্বাস করে না, করবে না, করার কোনো কারণই নেই, বাস্তবতা তা। তাহলে এখন আমার কথা হলো ন্যায় বিচার এবং শান্তিপূর্ণ সমাধান। এখন ন্যায় বিচারের জন্য আইন কানুন দরকার, সংবিধানে বিধিবিধান পরিবর্তন দরকার, সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলি গ্রহণ বর্জন দরকার। সবকিছুই হবে কোথায় হবে? এই সংসদ করবে, এই সংসদ। আমি পারিবারিক নির্বাচনের মাধ্যমে একটি সংসদ আপনাদেরকে উপহার দিলাম মনে করেন, এবং নির্দলীয় সংসদ দিলাম, এখানে কোনো দলীয় লোক নেই। এদের মোটো হবে একটাই, যেখানে ন্যায় বিচার করা। আওয়ামী লীগের পক্ষেও না, বিএনপির পক্ষেও না, এনসিপির পক্ষেও না, কারো পক্ষে। কার পক্ষে?
সাধারণ মানুষের প্রতিনিধিগণ সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে, নির্দলীয়দের পক্ষে। আর নির্দলীয়রা কি চায়? জীবনে নিরাপত্তা, শান্তি, ন্যায় বিচার, দেশের উন্নতি উন্নয়ন চায়, আইন শৃঙ্খলা চাই, শ্রমিকের কাজ চাই, মাঠে চাষাবাদ নিরাপদে করতে চাই, খাদ্য এবং সম্পদের উন্নয়ন চাই, জীবনকে উপভোগী এবং সার্বিক শান্তিময় পরিবেশ চাই। এটা না সাধারণ মানুষের চাহিদা। বন্ধুগণ, এখন এই চাহিদা পূরণ করার জন্য এই সংসদ আমি আপনাদের সম্মুখে নির্দলীয় নির্বাচিত সংসদ নিয়ে আসি। পাড়া মহল্লা থেকে নির্বাচনের মাধ্যমে স্থানীয় পরিবার থেকে নির্বাচনের মাধ্যমে এই জাতীয় সংসদ পরিষদ, এই জাতীয় পরিষদ বা জাতীয় সংসদ যারা, তারা এখন ন্যায় বিচারের জন্য আইন কানুন প্রণয়ন করবে। কিভাবে করবে? আমি কিন্তু এখানে এদের উপরও ছাড়ি নেই। আমার বিষয়টা আপনি আবার পিছনে আসেন, যদি বুঝতে চান আবার পিছনে আসেন। আমার প্রস্তাবনা আমার বইয়ে লেখা আছে, যে ন্যায় বিচারের জন্য যে মাঠ তৈরি করতে হবে, যে আইন কানুন তৈরি করতে হবে, যে বিধিবিধান তৈরি করতে হবে, এগুলোর প্রস্তাব যাবে এখান থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে। আমি বলছি যে দেশ পরিচালনা করবে কারা? ওই যে আমার গাড়িতে লেখা আছে, দেশ পরিচালনা করবে কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ। ওই 6 জনের আমি 7 জনের প্রেসিডেন্সিয়াল বডি বানাই দিছি, এরা দেশ পরিচালনা করবে। এরা হইল স্ট্যাম্পের মতো, মানে স্বাক্ষর করবে শুধু দলিলে। যা জনগণ প্রস্তাব করবে, জনগণের চাহিদা বাস্তবায়নের জন্য, সিস্টেমটাকে পরিচালনার জন্য ওরা স্বাক্ষর করবে, এরা সেটার সাথে না যোগ করবে। না তো করতেই পারবে না। জাতীয় সংসদের বা কারো এই এখতিয়ারই থাকবে না যে জনগণের পক্ষ থেকে প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে যে বিষয়গুলি প্রস্তাব আকারে আসবে, যে আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য কি করতে হবে? যে কোনো দলীয় লোক কোনো জায়গাতে কোনো ধরনের বিচার কার্যের সাথে যুক্ত হতে পারবে না। আর ন্যায় বিচারের জন্য আমি আমার বইয়ে যে সমস্ত প্রস্তাবনা লিখছি, বেশিরভাগই হলো অর্থদণ্ড। কারণ জেলখানায় আটকায় রাখার কোনো দরকার নেই। আর কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে কাউকে জেলখানায় আটকায় রাখার কোনো আমার ব্যবস্থাপনাতে এই কথা নেই। এটা আমার ব্যবস্থাপনা, আমার প্রস্তাব। কিন্তু সংসদ বা এই জাতীয় এই সাধারণ মানুষগুলি কি চায় সেটা তারা বলবে। তারা এখন সরকার গঠন করে ফেলছে, অর্থাৎ জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছে গেছে। এখন তারা এখানে এই গ্রামের এই মসজিদে বসে তারাই সিদ্ধান্ত নেবে যে আমার প্রতিবেশী একজন আওয়ামী লীগের একজন বিএনপিওয়ালারে হত্যা করছে। এটার ন্যায় বিচার আমরা চাই। আওয়ামী লীগের বিচারক হলে এক ধরনের বিচার হবে, আর বিএনপির বিচারক হলে আরেক ধরনের বিচার। সাধারণ মানুষ যারা, তারা তো বলবে যে না, আমরা ন্যায় বিচার চাই। আমরা আওয়ামী লীগের বিচারকও চাই না, বিএনপির বিচারকও চাই না, ন্যায় বিচার চাই। তাই ন্যায় বিচার করতে হলে কি করতে হবে? আমার প্রস্তাবনার মধ্যে আছে কি, যে আপনি ওই অপরাধী যেখানে যে যতটুকু অপরাধ করছে প্রত্যেকের সামনাসামনি সাধারণ মানুষের সম্মুখে নিয়ে আসে। যেখানে অপরাধ সংগঠিত হয়েছে, যে গ্রামে, যে মহল্লায়, যে পাড়ায় যাদের সম্মুখে অপরাধ সংগঠিত হয়েছে, তাদের সম্মুখেই দুই পক্ষকে উপস্থিত করে এবং ওইখানকার স্থানীয় সাধারণ মানুষগুলি এবং এই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এরাই হবে প্রাথমিক বিচারক। এই যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এখানে এই যে নিরাপত্তা বিভাগ প্রধান আছে তার অধীন, বা এই পাড়া পরিবারের প্রধানের অধীন সবাই বসবে এবং এই হত্যাকারী বা হত্যার পিছনে আগে পিছে যা ঘটনা আছে, যারা দেখছে, যারা শুনছে, যারা জানে, তারা সবাই ন্যায় বিচারের স্বার্থে সত্য এবং বাস্তব যা তা তুলে দেবে সকলের সামনে প্রকাশ্যভাবে। এবং অপরাধী যে হত্যা করছে সেও তার বক্তব্য দেবে, এবং যে হত্যার শিকার হয়েছে সে যদি নাই, তার পক্ষের যারা আছে তারা তাদের বক্তব্য।
এরপরে এখানে একটা পরিবেশ তৈরি হবে এবং সাধারণ মানুষ সবাই দেখবে, জানবে, বুঝবে এবং এই পরিচালক মণ্ডলী সে মোতাবেক একটি সিদ্ধান্তে আসবে যে কার কি বিচার হবে, কে কতটুকু জরিমানা দিবে, কার কি শাস্তি হবে, কার কি মৃত্যুদণ্ড হবে কিনা। এই বিচারগুলি এখানে হবে, কিন্তু এই বিচারগুলি করার জন্য তো আপনার গাইডলাইন দরকার। বিচারগুলি কিসের ভিত্তিতে করবে তারা? যে যা মনে হচ্ছে তার দিয়ে বিচার করতে পারবে? তা পারবে। এর জন্য দরকার এই যে আইনের বিধিবিধান দরকার। কিন্তু বিধিবিধান এই পাড়া মহল্লা পরিবারের লোকজন কেউ করতে পারবে না। কারো কারো করার এই সামর্থ্য নাই, অধিকারও নাই, দায়িত্ব নেই। এটা করবে এই জাতীয় সংসদ। এই সংসদে বৈশা এই বিধিবিধানগুলি তৈরি করে যে যেখানে যে হত্যাকাণ্ড ঘটুক, চুরি ঘটুক, রাজধানী ঘটুক, বাড়ি জ্বালানো পোড়ানো ঘটুক, অথবা কারো জমি দখল ঘটুক, অথবা কারো ছাগল মেরে ফেলা বা ছাগল নিয়ে নেওয়া ঘটুক, অর্থাৎ চুরি সুশ্রামি যত যা ঘটেছে তার জন্য বিধিবিধান হলো এই জাতীয় সংসদ থেকে বিধিবিধান প্রস্তুত হয়ে যাবে যে কি হলে কি ধরনের শাস্তি, কাকে কি ধরনের শাস্তি দেওয়া যাবে, দেওয়া যাবে না, এবং কতটুকু ক্ষমা করা যাবে, কতটুকু ক্ষমা করা যাবে না। এই বিধিবিধানগুলি এখান থেকে আমি বিধিবিধানগুলি আমার বইয়ে লেখা আছে, অনেক বিধিবিধান আমি আমার মতো করে লিখছি। এগুলি আলোচনায় আসতে পারে, কিন্তু প্রস্তাব আসতে পারে, কিন্তু চূড়ান্ত ফয়সালা আইন আকারে বা বিধিবিধান আকারে তখনই এটা গ্রহণযোগ্যতা পাবে বা আইনে রূপান্তরিত হবে যখন এই সংসদ নির্বাচিত ভোট দিয়ে বলবে যে হ্যাঁ আমরা 70% এই বিধিবিধানগুলি অনুমোদন করলাম। বিধান এরকম হবে: হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ড, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর শাস্তি মৃত্যুদণ্ড, মানে একজন শিশু নারীকে অপহরণ বা দর্শনকারীর শাস্তি মৃত্যুদণ্ড। এরকম যদি শাস্তিগুলি হয় বা অর্থদণ্ড, তাহলে এই শাস্তিগুলি এখান থেকে ঘোষিত এবং আইনে পরিণত হয়ে যায় প্রত্যেকে জাতীয় সংসদ থেকে। অর্থাৎ যেহেতু আমার এই বিধিবিধান ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না, কোথাও নেই বিচার হবে না, কোনো চলারই সম্ভব না। বিচার করবে পাড়া পরিবারের সাধারণ মানুষগণ, পরিচালক মণ্ডলী সাধারণ জনতাকে সাথে নিয়ে। কিন্তু বিচারের বিধিবিধান আইন কানুন তৈরি হয়ে যাবে এই সংসদ থেকে, জাতীয় সংসদ। বন্ধুগণ, ঠিক আছে? বিষয়টা পরিষ্কার না? এখন এইভাবে এই জাতীয় পারিবারিক জাতীয় সংসদ, পারিবারিক মানে পাড়া মহল্লা পরিবার এবং স্থানীয় পারিবারিক পরিষদ, এই সমস্ত যদি আপনার সৃষ্টি করে আমরা ফেলতে পারি, তাইলে একটি ন্যায় বিচারের, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি বা যত যা আছে, যত বিভক্তি পক্ষ বিপক্ষ আছে, সকলেরই তাদের মুখ বন্ধ করে চুপ থাকতে হবে। থাকবে এই জন্য যে আমরা এখন নির্দলীয় ভাবে, আমরা দলীয় ভাবে কোনো কর্ম করব না, আমরা নির্দলীয় সরকারকে ব্যবস্থাপনাকে আমরা সহযোগিতা করব। আর এই সহযোগিতা তাদের সহযোগিতা নিয়ে আর সাধারণ মানুষের, সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে ন্যায় বিচার শুরু হবে। বিষয়টা পরিষ্কার? জাতীয় সংসদ আইন কানুন নিয়ম নীতি তৈরি করে দিবে, আর পাড়া মহল্লা পরিবারের পরিষদ এবং সাধারণ জনতা মিলে সে আইন বাস্তবায়ন করবে, ন্যায় বিচার করবে। আর স্থানীয় পরিবার এগুলি লিয়াজু করবে। আর স্থানীয় পরিবারের অধীনও অনেক কিছু বিচার হতে পারে, সেগুলি অন্য জায়গায় বলে আসছে, সেটা এখানে আর এই মুহূর্তে দরকার নেই। বন্ধুগণ, বিষয়টাকে আমি এখানে শেষ করতে চাই, চূড়ান্ত করতে চাই। আপনারা নিশ্চয়ই জিনিসটা বুঝে গেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। অর্থাৎ শান্তিপূর্ণ সামাজিক জীবনের জন্য একটি নতুন ব্যবস্থাপনা, আর সেই ব্যবস্থাপনার নাম হলো পারিবারিক ব্যবস্থা। এখন এটার সাথে যে অংশটুকু না বললেই এই জিনিসটা পরিপূর্ণতা পাচ্ছে না, সেটা আমাকে এখন বলে দিতে হবে। আমি আমার বইয়ে লিখেছি বারবার, এই যে আমার অন্যান্য এই কম্পিউটারের বিভিন্ন জায়গায় আমি এই জিনিসগুলো উল্লেখ করে আসছি,
যে আল্লাহ তাআলার মহাপরিকল্পনার মোতাবেক এই সমস্ত কিছু হচ্ছে। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহাপরিকল্পনার মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থা দিয়ে কৃষক শ্রমিক মেহনতি সর্বস্তরের জনতা দেশ পরিচালনা করে। আমরা কি সামাজিক জীবনে শান্তি নিরাপত্তা ন্যায় বিচার চাই না? ন্যায় বিচার চাই। মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থা আমাদের সকল চাহিদা পূরণ করে। ঠিক এমনিভাবে আরও যে বিষয়গুলি আমি এখানে লিখে রাখছি আপনারা দেখেন, দেখলেই বুঝবেন যে কেন এগুলি লেখা হয়েছে। এই যে এখানে দেখেন কি লেখা আছে, এই যে এখানে লেখা আছে মহান স্রষ্টা, যদিও জিনিসটা উল্টা, আমাকে তাই পড়তে হবে। মহান স্রষ্টার মহাপরিকল্পনা মোতাবেক মানব জাতিকে বসতি স্থাপন করাবেন নতুন নতুন গ্রহে। এটাই হলো মূল কথা। কারণ এই যে পৃথিবীতে এখন যে বিশৃঙ্খলা, আমার দেশে তো এই যে ফিলিস্তিনে যা চলছে, ফিলিস্তিন নিয়ে এর আগে আমি আমার ভিডিওগুলি দিয়েছি, এখানে যে নির্যাতন জুলুম চলছে, এখানে যে এই অব্যবস্থাপনা আমার দেশে চলছে, বিশৃঙ্খলা, ফিলিস্তিনি যে জুলুম নির্যাতন চলছে, এই যে ইহুদি ফেরাউন দাজ্জালের জাতি আমেরিকানরা যেভাবে আশ্রয় পড়ছে এসে সেই মুসলমান অর্থাৎ গাজাতে ফিলিস্তিনিদের উপর, সমস্ত কিছু পৃথিবীর যেখানে যা ঘটে কোনোটাই আল্লাহ তাআলার ইচ্ছা বা তার প্রোগ্রামের বাইরে ঘটে না। এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এইটা আমাদের ঈমানের অংশ। আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যেমন বিশ্বাস করতে হবে, ঠিক তকদির যা ঘটে যা ঘটায় তিনি একজন, তিনি আল্লাহ। তার ইচ্ছা বা তার বাহিরে কারো দ্বারা কিছু ঘটা সম্ভব না। এই বিশ্বাসের ভিত্তিতে এই সমস্ত কিছু মহাবিশ্ব সৃষ্টি, মহাবিশ্ব পরিচালিত। এখন এই মহাবিশ্ব এত বড় বিশ্ব, এত বড় মহা মহা গ্রহ নক্ষত্রের জগৎ আল্লাহ সৃষ্টি করছে কেন? আপনারা যে যতটুকু জানেন বা জানেন না, বুঝেন বা বুঝেন না, কিন্তু আমি আমার লেখা বইগুলিতে, আমার এই যে বইগুলি এখানে দেখতে পাচ্ছেন, এগুলিতে পরিবর্তন, অধিকার, জ্ঞান, সিম সার্ভার, এই বইগুলিতে আমি এই বিষয়গুলি পরিষ্কারভাবে তুলে দিচ্ছি যে আল্লাহ তাআলার মহাপরিকল্পনা মোতাবেক এই সময় এই যুগে মুহাম্মদ ইসলামের ভবিষ্যৎবাণী মোতাবেক দাজ্জালও প্রকাশিত হয়ে গেছে। পৃথিবীতে বিশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এর ফলটা হলো এই যে এখন এখান থেকে মানব জাতি আল্লাহ তাআলা এই পৃথিবী নামক বীজ ক্ষেত থেকে একদল মানুষকে সৃষ্টি করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপের মানুষ সৃষ্টি করবেন, এবং এটার এই রূপের মানুষ সৃষ্টি করার জন্য এই পারিবারিক ব্যবস্থা দরকার, এবং এটা বাংলাদেশেই প্রথম হবে। এবং এই মানুষগুলিকে গ্রহের থেকে অন্যান্য গ্রহে নিয়ে যায় সেগুলি দিয়ে সমস্ত গ্রহ নক্ষত্রের জগৎ আবাদ করতে, এবং এই প্রবাহটা চলবে 13,30,00,000 বছর পর্যন্ত। এটা আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম। আর এই প্রোগ্রামের বাস্তবায়নের আজকের এই প্রেক্ষাপট আমাদের দেশের বিশৃঙ্খলা আর পৃথিবীতে অন্যায় অত্যাচার, এই দাজ্জালিয়াতের বিশ্বাস, এটারে উল্টায় দেওয়া হবে, এটা ধ্বংস করে দেওয়া হবে, এটা থামায় দেওয়া হবে, দিয়ে আল্লাহ তাআলা তার মহাপ্রোগ্রামের দিকে আমাদেরকে নিয়ে যাবেন, শান্তি জান্নাতের দিকে মানুষকে নিয়ে যাবেন। এবং সেই জান্নাতি মানুষগুলি দীর্ঘজীবী হবে, সেখানে তারা বংশবৃদ্ধি করবে, গ্রহের থেকে গ্রহে বিচরণ করে বেড়াবে। আর সেই গ্রহগুলি আল্লাহ তাআলা তার চাওয়া মোতাবেক, তার ইচ্ছা মোতাবেক আবাদ করবেন। সে আবাদের জায়গাগুলিতে মুহাম্মদ রূপী মানুষ থাকবে শুধু, অন্য কারোর জন্য ওইখানে জায়গা, কোনো শয়তান সেখানে যাইতে পারবে। এটা আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম। অর্থাৎ এই পৃথিবীর 7,000 বা এর পূর্বের যে যত হাজার বছরই যায় থাকে, এটাতে হলো একটি প্রক্রিয়া, অর্থাৎ এই বীজতলাতে বীজ সৃষ্টির একটি প্রক্রিয়া। আর এই বীজগুলি মুহাম্মদ রূপী মানুষ চারা গাছে পরিণত করে এই চারাগুলিকে নিয়ে যায় এখন অন্যান্য গ্রহে
রোপণ করবেন, বপন করবেন, তাদেরকে দিয়ে সেখানে চাষাবাদ করবেন। এটা আল্লাহর প্রোগ্রাম। এটা আমরা বুঝি বা না বুঝি, ঘটনা এটাই, এবং এটা ঘটতেছে, ঘটতে থাকবে। এই ঘটনার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এর বাইরে কিছু ঘটারও সুযোগ নেই। বন্ধুগণ, এই বিষয়টা আপনারা অনুধাবন করুন যে সামাজিক, এই যে এখানে লেখা আছে, সামাজিক নিরাপত্তা ও শান্তির জন্য প্রয়োজন ন্যায় বিচার, ন্যায় বিচারের জন্য প্রয়োজন চাই পারিবারিক সমাজ ব্যবস্থা। কথা একটাই, বারবার আমার এই লেখাগুলি, অর্থাৎ আমি বিভিন্ন আঙ্গিকে এই জিনিসগুলিকে বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি আল্লাহ তাআলার মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা মোতাবেক। তার প্রোগ্রাম, মহাপরিকল্পনা হলো তিনি তার যে প্রোগ্রাম, শান্তি দিয়ে মহাবিশ্ব ভরপুর করবেন, মহাবিশ্ব আবাদ করবেন, এবং মোহাম্মদ রূপী মানুষ দিয়ে এটা করবেন। এটা তার প্রোগ্রাম। ঠিক আছে, আমরা এখানে থেমে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি